আসসালামু আলাইকুম সবাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আমরা কেমিস্ট্রির ২ টা মডেল। যে মডেল আমাদের কেমিস্ট্রির ৩য় অধ্যায়ে আছে। ২ টা মডেল আছে আমরা জানি। একটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং আরেকটা হচ্ছে কি আমাদের বোরের পরমাণু মডেল। তো এই মডেল ২ টাই অনেক ইম্পোর্টেন্ট আমাদের এসএসসি লাইফের জন্য। এটা আমরা দেখতে পারি যে সৃজনশীলের ঘ নাম্বার অনেক সময় এসে থাকে। পাশাপাশি আমাদের এসএসসি লেভেলে খুবই স্বল্পভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু যদি আমরা যখন আমরা আরেকটু হায়ার লেভেলে যাব তখন আমরা এটার আরো বিস্তার আলোচনা দেখতে পাবো। তো কতটুকু লিখলে কতটুকু মুখস্থ করলে আমরা পরীক্ষায় ভালো একটা মার্ক তুলতে পারবো, চলো দেখা যাক। আচ্ছা, তো দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাবনা হয় কবে? রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাবনা হয় 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড স্বর্ণপাতের একটা পাতের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কে একটা মডেল প্রস্তাব করেন, যে মডেলটাকে বলা হয় কি রাদারফোর্ড পরমাণু মডেল। এটার আরো কয়েকটা নাম আছে, যেমন সৌরজগতীয় মডেল, কিংবা এটাকে আমরা নিউক্লিয়াস মডেল বা নিউক্লিয়ার মডেলও বলে থাকি, কারণ এই মডেল দ্বারা আলটিমেটলি নিউক্লিয়াসের আবিষ্কারটা হয়েছিল। স্বর্ণপাত দিয়ে কি হয়েছিল? আসলে রাদারফোর্ড করছিল কি, একটা স্বর্ণের পাত নিছিল, এই স্বর্ণের পাতের উপর কিছু আলফা কণা বিক্ষেপ করে সেইখান থেকেই এই নিউক্লিয়াসের যে অস্তিত্বটা সেটার প্রমাণ পাইছিল। এই জন্য বলা হয়েছে যে স্বর্ণপাতের পরীক্ষার মাধ্যমে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেল প্রস্তাব করেন। আশা করি এটুকু আমরা পারবো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসের ধারণা। তিনি যখন আলফা কণা বিচ্ছুরণ করেন এই স্বর্ণপাতের উপরে, তখন তিনি দেখলেন যে প্রতি 20,000টা নিক্ষেপের মধ্যে থেকে একটা নিক্ষেপ আবার বিপরীত দিকে ফিরে আসতেছে, অর্থাৎ কোনো একটা থেকে বিকশিত হয়ে ফিরে আসতেছে এমন মনে হইতেছে। এখন এই যে আলফা কণাটা, এটা হচ্ছে তোমার হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস। এটা হচ্ছে কি হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস। এখন একটা ধনাত্মক জিনিস কোনো জিনিসের সাথে যদি বিকিরণ করে, তার মানে কি বোঝায় যে অবশ্যই সে আরেকটা পজিটিভ জিনিসের সাথে ধাক্কা খাইছে। অর্থাৎ এই পজিটিভ জিনিসটা, এই পজিটিভ আলফা করাটা এই পর্দার মধ্যে অবশ্যই কোনো পজিটিভ করার সাথে বিকৃত হয়ে আবার পিছনের দিকে ফিরে আসছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা পরমাণুর মধ্যে অবশ্যই একটা খুবই ধনাত্মক মানের কিছু একটা আছে, যেটাকে পরবর্তীতে নাম দেওয়া হয় কি নিউক্লিয়াস। এবং দেখো, এই আলফা কণাটা 20,000 বার নিক্ষেপ করা হয়েছিল, তার ভিতরে মাত্র একবার মাত্র একবার করাটা ফিরে আসছে। অর্থাৎ কি বোঝা গেল, যে একটা পরমাণুর বিশাল একটা অংশ কি থাকে, ফাঁকা থাকে। একটা পরমাণুর প্রায় বিশাল অংশটাই কি থাকে, ফাঁকা থাকে। দেখো, ফাঁকা স্থান। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যবর্তী অংশের অধিকাংশই ফাঁকা থাকে, অধিকাংশই কি থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, তাহলে আমাদের এই 3টা পয়েন্ট শেষ হয়ে গেল। তারপর দেখো ভরের কেন্দ্রীয়করণ। পরমাণুর প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসের কেন্দ্রীভূত হয়ে থাকে, অর্থাৎ একটা পরমাণুর যে সমস্ত ভরটা, সেটা তার নিউক্লিয়াসের মধ্যে একত্রিত হয়ে থাকে। তার ম্যাক্সিমাম ভরটাই নিউক্লিয়াস ধারণ করে রাখে। আচ্ছা, ইলেকট্রনের গতি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। আচ্ছা, তিনি তার মডেল থেকে বলেন যে একটা পরমাণুর মাঝখানে তো সাধারণত এই যে পজিটিভ চার্জ, যেটা আমরা জানলাম নিউক্লিয়াস থাকে, তো এর চারপাশ দিয়ে থাকে হচ্ছে ইলেকট্রন। তো হয় কি, প্লাসে মাইনাসে আকর্ষণ হয়, আর এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। এটাই হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি তার মডেল দ্বারা আমাদের এই তথ্যগুলাই প্রদান করেন। অবশেষে আমরা বলতে পারি যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে এবং ইলেকট্রনগুলো তাকে কেন্দ্র করে আবর্তন করে। এটা অনেকটা সূর্যকে যেভাবে পৃথিবী এবং অন্যান্য গ্রহ আবর্তন করে ঘুরে, সেটার সাথে তুলনা করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এই জন্য এই মডেলটাকে তিনি সৌরজাগতিক মডেল হিসেবেও পরিচয় দেন। আশা করি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আসি বোর পরমাণু মডেলে। তো বোর পরমাণু মডেলে আসলে কি বলা হয়েছে দেখো,
বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে বিজ্ঞানী বোর 1913 সালে, কত সালে, 1913 সালে রাদারফোর্ড পরমাণু যে মডেলটা ছিল, এই রাদারফোর্ড পরমাণু মডেলটাকে আবার রিফাইন করে, আবার রিসাইক্লিং করে, আবার পরিশুদ্ধ করে। অর্থাৎ রাদারফোর্ডের মধ্যে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোই পরবর্তীতে বোর পরমাণু মডেলে বিজ্ঞানী নিলস বোর সমাধান করে তার নিজের সাফলতা অর্জন করে। অর্থাৎ রাদারফোর্ডের সীমাবদ্ধতাই একদিক দিয়ে বোরের সাফল্য। তো দেখা যায় নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কেবল কিছু নির্দিষ্ট ও স্থির শক্তি স্তরের মধ্যে আবর্তন করে। অর্থাৎ এই যে যদি এটাকে আমরা একটা পরমাণু কল্পনা করি, তো এই পরমাণুটার চারপাশে ধরো এটা একটা কক্ষপথ আছে। এই কক্ষপথটা একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়ে এই ইলেকট্রনটা ঘুরবে, সে অন্য কোনো কক্ষপথে দৌড় দিয়ে চলে যাবে না, সে শুধুমাত্র একটা নির্দিষ্ট কক্ষপথেই আবর্তন করবে। এই কথাটাই বলছে। শক্তির বিকিরণ না হওয়া, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রন কখনো শক্তি বিকিরণ বা শোষণ করে না। অর্থাৎ যদি একটাই কক্ষপথে একটা ইলেকট্রন আবর্তন করতে থাকে তাহলে তার শক্তির কোনো বিকিরণ বা শোষণ হবে না। শক্তির বিকিরণ বা শোষণ কখন হবে? যদি কক্ষপথ একাধিক থাকে, সেই ক্ষেত্রে এক কক্ষপথে আরেক কক্ষপথে যখন কোনো ইলেকট্রন যাবে তখন তার শক্তির শোষণ হবে। আর যদি সে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নামে তাহলে তার শক্তির বিকিরণ ঘটবে। তাহলে আমি কি বললাম? যদি একটা ইলেকট্রন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে ওঠার চেষ্টা করে তাহলে তার শক্তির শোষণ ঘটবে, এবং সে যদি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নামার চেষ্টা করে তাহলে তার শক্তির বিকিরণ ঘটবে। শক্তির পরিবর্তন। ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ করে। এইমাত্র আমরা যেটা বললাম। কোয়ান্টাইজড শক্তি। কোয়ান্টাইজড শক্তি দ্বারা কি বোঝাইছে? ইলেকট্রন শক্তি ধারাবাহিক নয়, বরং নির্দিষ্ট মানের কোয়ান্টাইজড হয়। অর্থাৎ ইলেকট্রনের যে শক্তি সেটা কখনোই ধারাবাহিক নয়, সেটা পর্যায়ক্রমে চেঞ্জ হতে পারে। এই জন্য এটাকে বলা হয় কি? কোয়ান্টাইজড শক্তি। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে স্থিরভাবে অবস্থান করে এবং শক্তি পরিবর্তনের মাধ্যমে কক্ষপথ পরিবর্তন করে। যেমনটা আমরা জানলাম যে তার শক্তির যখন বিকিরণ ঘটবে তখন সে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে, এবং যখন তার শক্তির শোষণ ঘটবে তখন সে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে আবর্তন করবে। আর এটাকে বলা হচ্ছে শক্তির পরিবর্তন। আচ্ছা, তো তারপরে আমরা দেখি, তারপরে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি। তিনি কি করতে পারেননি? পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ তিনি বোঝাইতে পারেন নাই যে আসলে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলা কিভাবে স্থায়ীভাবে আছে না গতিশীল আছে, কিছুই তিনি বোঝাইতে পারেন নাই। তিনি সুষ্ঠু ব্যাখ্যাটা দিতে পারেননি। হাইড্রোজেন রেখা বর্ণালী ব্যাখ্যা করতে ব্যর্থ। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে কোনোরকম কোনো রেখা নিয়ে কোনো কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলে হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। তার রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র হাইড্রোজেনেরটা। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয় না। অর্থাৎ আমাদের রাদারফোর্ড কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে একটা কক্ষপথ সেটা ঠিক কিরকম হবে, বা আদৌ কোনো কক্ষপথ হবে কিনা, বা ইলেকট্রন কি যেখানে খুশি সেখান দিয়ে আবর্তন করবে, বা ইলেকট্রনগুলা কি সারিবদ্ধভাবে আবর্তন করবে, কোনো কিছু নির্দিষ্ট করে বলে নাই তিনি। কক্ষপথের কোনো ধারণাই বিজ্ঞানী রাদারফোর্ড দেন নাই। এরপর দেখো শক্তি শোষণ বিকিরণ। আমরা শোষণ বিকিরণ এই দুইটা ওয়ার্ডই রাদারফোর্ডের মধ্যে শুনি নাই, কিন্তু বোরের মধ্যে শুনছি। তার মানে কি? অবশ্যই এই দুইটা হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। কোয়ান্টাম তত্ত্বের অনুপস্থিতি। কোয়ান্টাম তত্ত্ব আসছেই পরে, রাদারফোর্ডের সময় তো কোয়ান্টাম তত্ত্ব ছিলই না। এই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি রাদারফোর্ডের একটা অন্যতম সীমাবদ্ধতা। আচ্ছা, এরপরে দেখো বলছে বোরের পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলের প্রস্তাবনায় আমরা দেখি, সরি একটু ভুলে গেছে। আচ্ছা, তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। শুধু হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রেই
এর বোর পরমাণু মডেল কি প্রযোজ্য থাকে, অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেনের যে বৈশিষ্ট্যগুলো আছে কিংবা হাইড্রোজেনের যে ধর্মগুলো আছে এই ধর্মটাই নিয়ন্ত্রণ করে বা এই ধর্মটাই ব্যাখ্যা করতে পারে আমাদের বোর পরমাণু মডেল। অন্য কোনো মৌলের ক্ষেত্রে বোর পরমাণু মডেলটা প্রযোজ্য নয়। বহু ইলেকট্রন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আমরা যেমন জানলাম হাইড্রোজেন কি এক, অর্থাৎ শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম বোর পরমাণু মডেল, কিন্তু একের অধিক বা বহু ইলেকট্রন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। জি-ম্যান ও স্টার্ক প্রভাব, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমরা পড়ছিলাম যে একটা কক্ষপথের মধ্যে মানে অনেকগুলো কক্ষপথের মধ্যে ইলেকট্রন যখন উপরের দিকে ওঠার চেষ্টা করে তখন কি হয়, তখন তার শক্তির শোষণ হয়, আর ও যখন নিচে নামার চেষ্টা করে তখন তার শক্তির বিকিরণ হয়। এই দুইটাই আবিষ্কার করেন আমাদের বিজ্ঞানী জি-ম্যান ও স্টার্ক। এই দুইটা ব্যাখ্যা সুষ্ঠুভাবে দিতে ব্যর্থ হয়েছিল বিজ্ঞানী বোর, তাই এটা একটা বোরের সীমাবদ্ধতা। ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথ ধারণা অনিশ্চয়তার নীতির সাথে সাংঘর্ষিক, অর্থাৎ ইলেকট্রনের যে নির্দিষ্ট কক্ষপথ আছে এটা আমাদের হাইজেনবার্গ নামের একজন বিজ্ঞানী আছে, তার যে অনিশ্চয়তার নীতি আছে এটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখবা। অনিশ্চয়তার নীতির সাথে কি সাংঘর্ষিক, এটা এমনি জাস্ট মনে রাখতে পারো, এটা আপাতত দরকার নেই। এটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন এটা আরো ভালো করে তোমরা জানতে পারবে। আচ্ছা, আধুনিক কোয়ান্টাম যান্ত্রিক ব্যাখ্যা দেয় না। এটাও যখন তোমরা কোয়ান্টাম শক্তি নিয়ে পড়বে কিংবা যখন তোমরা কোয়ান্টামের সূত্র জানবে তখন আরো স্পষ্ট করে জানবে। আপাতত তোমরা সৃজনশীলে লেখার জন্য শুধু এটুকু জানলে হবে যে আধুনিক কোয়ান্টাম যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক ব্যাখ্যা দেয় না বোর পরমাণু মডেল। তো এই 5টা সীমাবদ্ধতা যদি তোমরা মুখস্থ করো, এর ভিতর থেকে যদি 3 থেকে 4টাও লিখতে পারো তো আশা করা যায় পরীক্ষায় ভালো মার্ক তোলা সম্ভব। তো এই ছিল আমাদের রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সম্পর্কে যত যা সীমাবদ্ধতা, সাফল্য যাই বলো না কেন। তো এরকম আরও যদি তোমরা ভিডিও চাও বা যে কোনো টপিকে যদি তোমাদের সমস্যা বলে মনে হয় তো তোমরা কমেন্ট করে লিখে দিতে পারো, আমি সেই টপিকের উপরে পরবর্তী ভিডিও বানাবো। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম সবাই, ফলো করো সবাই যাতে করে আরও ভিডিও পাও, যাতে তোমাদের সমস্যাগুলো সলভ হয়ে যায়। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।